শুভেচ্ছা সবাইকে। আজকের ক্লাসে আমরা একটি অসাধারণ কবিতা নিয়ে আলোচনা করব, মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি। এই কবিতায় কবি প্রবাসে থেকেও তার স্বদেশের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। আমরা দেখব কিভাবে কবি দেশকে মা হিসেবে কল্পনা করেছেন, নিজেকে তার সন্তান মনে করে দেশমাতৃকার কাছে বিনীত প্রার্থনা করছেন, এবং কিভাবে দেশের স্মৃতিতে চিরস্থায়ী হয়ে থাকার আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। ক্লাসে আমরা শুধু কবিতার ভাব বুঝব না, বরং স্বদেশভক্তি ও মননশীলতার চেতনা ও অনুভূতিও অনুভব করব। বইয়ের ৭৮ নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। চলো শুরু করি। বঙ্গভূমির প্রতি। মাইকেল মধুসূদন দত্ত। রেখো মা, দাসেরে মনে, এ মিনতি করি পদে। সাধিতে মনের সাধ, ঘটে যদি পরমাদ। মধুহীন করো না গো তব মন কোকনদে। প্রবাসে, দৈবের বশে, জীব তারা যদি খসে। এই দেহ আকাশ হতে, নাহি ক্ষেত তাহে। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। চিরস্থির কবে নীর, হায় রে, জীবন নদে। কিন্তু যদি রাখো মনে, নাহি মা, ডরি সমনে। মক্ষিকাও গোলে না গো পড়িলে অমৃত হ্রদে। সেই ধন্য নরকুলে, লোকে যারে নাহি ভুলে। মনের মন্দিরে সদা সেবে সর্বজন। কিন্তু কোন গুণ আছে, যাচিব যে তব কাছে। হেন অমরতা আমি, কহ গো, শ্যামা জন্ম দে। তবে যদি দয়া করো, ভুল দোষ, গুণ ধরো। অমর করিয়া বর দেহ দাসে, সুবরদে। ফুটি যেন স্মৃতি জলে, মানসে, মা, যথা ফলে। মধুময় তামর্ষ কি বসন্ত, কি শরদে। শব্দার্থ ও টিকা। মিনতি, বিনীত প্রার্থনা। পরমাদ, প্রমাদ, ভুল ভ্রান্তি। কোকনদ, লাল পদ্ম। নীর, পানি, জল। সোমন, মৃত্যুর দেবতা। মক্ষিকা, মাছি। শ্যামা জন্মদে, শ্যামল জন্মভূমি অর্থে। বর, আশীর্বাদ। মানস, মন। তামরস, পদ্ম। শরদে, শরৎকাল বোঝাতে। পাঠের উদ্দেশ্য। এই কবিতা পাঠের মাধ্যমে স্বদেশের প্রতি শিক্ষার্থীর মনে শ্রদ্ধা ও বিনয়ভাব জেগে উঠবে। বিদেশের ঐশ্বর্য ও জৌলুস সত্ত্বেও নিজ দেশের প্রতি মনের গভীরে আগ্রহবোধ সৃষ্টি হবে। পাঠ পরিচিতি। মাইকেল মধুসূদন দত্ত রচিত কয়েকটি গীতি কবিতার একটি, বঙ্গভূমির প্রতি। এই কবিতায় স্বদেশের প্রতি কবির শ্রদ্ধা ও একাগ্রতা তীব্রভাবে প্রকাশ পেয়েছে। দেশকে কবি মা হিসেবে কল্পনা করে নিজেকে ভেবেছেন তার সন্তান। প্রবাসী মধুসূদন ভেবেছেন মা যেমন সন্তানের কোনো দোষ মনে রাখেন না, দেশমাতৃকাও তার সব দোষ ক্ষমা করে দেবেন। অবশ্য তিনি বিনয়ের সঙ্গে এও বলেছেন যে, তার এমন কোনো মহৎ গুণ নেই, যে কারণে তিনি স্মরণীয় হতে পারেন। বিনয়ী কবি তাই দেশমাতৃকার কাছে এই বলে প্রণতি জানাচ্ছেন, তিনি যেন দেশমাতৃকার স্মৃতিতে পদ্মফুলের মতো ফুটে থাকেন। কবি পরিচিতি। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের অন্যতম প্রধান লেখক। তিনি মহাকাব্য, গীতিকাব্য, সনেট, পত্রকাব্য, নাটক, প্রহসন ইত্যাদি রচনা করে চিরস্মরণীয় হয়ে আছেন। শৈশব থেকে তার মনে কবি হওয়ার তীব্র বাসনা ছিল। তিনি মনে করেছিলেন, বিলেত না গেলে কবি হওয়া যাবে না, বিলেতে গেলে সুবিধা হবে এই আশায় তিনি খ্রিস্টধর্ম গ্রহণ করেন। ফলে তার নামের আগে মাইকেল শব্দটি যুক্ত হয়। পরে তিনি সত্য উপলব্ধি করতে পারেন এবং বাংলায় সাহিত্য রচনায় ব্রতী হন। বাংলা, ইংরেজি ছাড়াও তিনি হিব্রু, ফরাসি, জার্মান, ইটালিয়ান, তামিল, তেলেগু ইত্যাদি ভাষায় পারদর্শী ছিলেন। তিনি বাংলা ভাষায় প্রথম মহাকাব্য, মেঘনাদবধ কাব্য রচনা করেন। তার রচিত প্রহসন, একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রো নাটক, শর্মিষ্ঠা, পদ্মাবতী,
কৃষ্ণকুমারী পত্রকাব্য, বীরাঙ্গনা ইত্যাদি। চতুর্দশপদী কবিতাবলী নামে একটি সনেট সংকলনও তিনি রচনা করেন। তিনি 1824 খ্রিস্টাব্দে যশোরের সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এবং 1873 খ্রিস্টাব্দে কলকাতায় মৃত্যুবরণ করেন। কর্ম অনুশীলন। ক বঙ্গভূমির প্রতি শীর্ষক কবিতাটি নিয়ে আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করো। আবৃত্তি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা। বঙ্গভূমির প্রতি। 1. অনুষ্ঠান সূচনা। অনুষ্ঠান শুরু হবে ধীর, শ্রদ্ধার্থী সঙ্গীত বা বীণার মৃদু সুরে। শিক্ষার্থী বা উপস্থাপক শ্রোতাদের স্বাগত জানাবে এবং সংক্ষিপ্তভাবে কবি মাইকেল মধুসূদন দত্ত ও কবিতার প্রেক্ষাপট তুলে ধরবে। উদাহরণ: আজ আমরা আবৃত্তি করব মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি। কবি প্রবাসে থেকেও স্বদেশের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা অনুভব করতেন। এই কবিতায় সেই অনুভূতিগুলো খুবই হৃদয়স্পর্শীভাবে ফুটে উঠেছে। 2. আবৃত্তির প্রস্তুতি। শিক্ষার্থীদের ছোট দলে ভাগ করা যেতে পারে। প্রতিটি দল কবিতার কিছু অংশ আবৃত্তি করবে। প্রতিটি অংশে আবৃত্তিকারের উচ্চারণ, স্বরস্বর এবং আবেগ ঠিকমতো ফুটে ওঠার জন্য প্র্যাকটিস। যদি সম্ভব হয়, আবৃত্তিকে কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক বা লাইটিংয়ের সঙ্গে সংযুক্ত করা যেতে পারে, যাতে কবিতার ভাব আরও প্রকাশ পায়। 3. আবৃত্তি ধারা। প্রথম অংশ, কবিতার শুরু, দেশের প্রতি বিনীত প্রার্থনার অংশ। দ্বিতীয় অংশ, প্রবাসে থাকা অবস্থায় দেশের প্রতি কবির অনুভূতি। তৃতীয় অংশ, জন্ম ও মৃত্যুর সঙ্গে যুক্ত চিরস্থায়ী অমরতার আকাঙ্ক্ষা। চতুর্থ অংশ, শেষাংশে দেশমাতৃকার কাছে প্রণতি এবং স্মৃতিফল প্রকাশ। 4. আবৃত্তি কৌশল। আবৃত্তিকার যেন কবিতার শব্দার্থ ও ভঙ্গি বুঝে আবৃত্তি করে। স্বর ও স্পষ্ট উচ্চারণ বজায় রাখতে হবে। আবৃত্তি করার সময় হাত বা হাবভাব প্রয়োগ করে ভাব প্রকাশ করা যায়। 5. উপসংহার। আবৃত্তি শেষ হওয়ার পর একটি সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করবে। দেশভক্তি ও স্বদেশের প্রতি শ্রদ্ধা বিষয়ক কিছু মন্তব্য সংযুক্ত করা যেতে পারে। অনুষ্ঠান শেষ হবে শিক্ষার্থীদের হাততালি এবং ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে। 6. অতিরিক্ত সাজেশন। দরকার হলে একটি ব্যাকড্রপে বঙ্গভূমির প্রতি লিখে রাখতে পারেন। আবৃত্তি চলাকালীন শিক্ষার্থীরা চোখ বন্ধ করে কবিতার ভাবমূর্তির সঙ্গে মিলিয়ে আবৃত্তি করতে পারেন। নমুনা প্রশ্ন। বহুনির্বাচনী প্রশ্ন। 1. মক্ষিকা র সমার্থক শব্দ কোনটি? খ. মাছি। 2. নরকুলে ধন্য কে? গ. যিনি কীর্তিমান। নিচের উদ্দীপকটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। ক. ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। খ. বাংলার হাওয়া বাংলার জল, হৃদয় আমার করে সুশীতল। 3. কবিতাংশে বঙ্গভূমির প্রতি কবিতার কোন চরণটির ভাব প্রকাশ পেয়েছে? খ. রেখো মা দাসেরে মনে, এ মিনতি করি পদে। 4. বঙ্গভূমির প্রতি কবিতাটির মতো খ. কবিতাংশেও প্রকাশ পেয়েছে। আই. স্বদেশের প্রতি অনুরাগ। ই. স্বদেশের প্রতি গভীর শ্রদ্ধাবোধ। ই. প্রশান্তি। নিচের কোনটি ঠিক? ঘ. আই, ই ও ই। সৃজনশীল প্রশ্ন। 1. আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। 2. মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। ক. বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম কি? বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম হল মেঘনাদবধ কাব্য। খ. কবি বর প্রার্থনা করেন কেন? ব্যাখ্যা করো।
কবি বর প্রার্থনা করেন যেন তিনি দেশমাতৃকার কাছে স্মরণীয় হয়ে থাকেন এবং তার দেহ ও মনকে দেশের প্রতি উৎসর্গ করতে পারেন। তিনি নিজের কোনো মহান গুণ বা কীর্তি নেই মনে করলেও বিনয়ের সঙ্গে প্রার্থনা করেন যে তার ভুল দোষ ক্ষমা করে তাকে ধন্য করে রাখুক। অর্থাৎ কবি স্বদেশের প্রতি তার অপরিসীম ভালোবাসা, নিষ্ঠা ও আত্মসমর্পণ প্রকাশ করতে এই প্রার্থনা করছেন। সংক্ষেপে বলতে গেলে কবি বর প্রার্থনা করছেন নিজেকে স্বদেশের প্রতি চিরস্মরণীয় ও পরম শ্রদ্ধার যোগ্য করে তোলার জন্য। গ. উদ্দীপকের প্রথম কবিতাংশে বঙ্গভূমির প্রতি কবিতার যে দিক ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। উদ্দীপকের প্রথম কবিতাংশে কবির স্বদেশের প্রতি গভীর ভালোবাসা ও একাগ্র প্রার্থনার ভাব ফুটে উঠেছে। এখানে কবি বলছেন, তিনি হয়তো মানুষের আকারে নয়, কিন্তু কোনো প্রাণী বা পাখির রূপে আবার জন্ম নিয়ে স্বদেশের প্রকৃতি ও পরিবেশের সঙ্গে মিলিত হতে চাইবেন। এভাবে তিনি দেশভক্তি ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি অনুরাগ প্রকাশ করছেন। এর সঙ্গে বঙ্গভূমির প্রতি কবিতার ভাব মিলেছে কারণ মধুসূদন দত্ত প্রবাসে থেকেও দেশের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দেখিয়েছিলেন এবং দেশের মধুর স্মৃতিতে চিরস্থায়ীভাবে বিরাজ করতে চেয়েছিলেন। অর্থাৎ উভয় কবিতাতেই স্বদেশকে কেন্দ্র করে আত্মসমর্পণ, শ্রদ্ধা ও ভালোবাসার অনুভূতি প্রকাশিত হয়েছে। ঘ. উদ্দীপকের দ্বিতীয় কবিতাংশ ও বঙ্গভূমির প্রতি কবিতার মূল সুর একই, তুমি কি একমত? যুক্তিসহ উত্তর দাও। হ্যাঁ, আমি একমত। উদ্দীপকের দ্বিতীয় কবিতাংশে কবি বলছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। এখানে কবি তার নিজের চাওয়া প্রকাশ করছেন, সে চায় মানুষের মাঝে জীবন্ত হৃদয়ে দেশের প্রতি ভালোবাসা ও সেবা দিয়ে স্থায়ী হয়ে থাকতে। বঙ্গভূমির প্রতি কবিতাতেও মধুসূদন দত্ত প্রবাসে থেকেও দেশমাতৃকার কাছে প্রার্থনা করছেন যেন তিনি দেশের স্মৃতিতে চিরস্থায়ী হয়ে থাকেন এবং দেশকে তার সমস্ত মন ও আত্মা দিয়ে সেবা করতে পারেন। উভয় কবিতাতেই মূল সুর হল স্বদেশ বা মানব সমাজের মাঝে নিজের অস্তিত্বের মাধ্যমে ভালোবাসা, সেবা ও স্মৃতিশীলতা স্থাপন করার আকাঙ্ক্ষা। তাই বলা যায়, দ্বিতীয় কবিতাংশ ও বঙ্গভূমির প্রতি কবিতার মূল সুর একই। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।